দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, কিন্তু তার পূর্বেই পরীক্ষা দেওয়ার আগেই তোমাকে যে কয়েকটা বিষয় জানতে হবে, এর আবেদন যোগ্যতা, পরীক্ষার যে সিস্টেমটা এবং ওভারঅল খুঁটিনাটি নিয়ে আমরা আজকে ছোট্ট একটা ভিডিওতে কথা বলবো। এবং আমি তোমাদের সাথে আছি সজীব ভাইয়া, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমরা যারা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং বিভাগ পরিবর্তন, ব্যবসা শাখা ইউনিট অথবা চারুকলা অনুষদ যেটাকে আমরা চ ইউনিট বলে থাকি, অথবা আইবিএতে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এ টু জেড আমরা সার্কুলারের ব্যাখ্যাটা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করতেছি, আসলে এখানে কয়টা ইউনিট আছে। তাহলে আমি যেটা বলে দিলাম, কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এটাই কিন্তু আমাদের এখন বিভাগ পরিবর্তন ইউনিট। এটাই কিন্তু আমাদের এখন কি বিভাগ পরিবর্তন ইউনিট। অর্থাৎ তোমরা যারা সায়েন্স থেকে আর্টসে দিতে চাও অথবা কমার্স থেকে আর্টসে যেতে চাও, তাদের জন্য যে ইউনিটটা, এটা কিন্তু হচ্ছে আমাদের এখন খ ইউনিট, যেটা আগে ডি ইউনিট নামে পরিচিত ছিল, এটা কিন্তু আর নাই। এটা এখন একটা কম্বাইন ইউনিটে চলে আসছে, সেটা হচ্ছে খ ইউনিট। ওকে, এরপরে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, চারুকলা এবং আইবিএ। আইবিএর কথাটা আমরা যে বিষয়টা দেখি, আমরা যখন স্কুল কলেজে পড়ালেখা করছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী জানেই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ ভর্তি পরীক্ষার জন্য তোমাকে আলাদাভাবে আবেদন করতে হবে। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই জানতে হবে। এরপরে আমাদের যদি এবার পরীক্ষার ডেডলাইনটা আমরা দেখি, আমাদের কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি প্রকাশ করে ফেলছে। এবং আইবিএ ইউনিটের পরীক্ষা হচ্ছে 5 ডিসেম্বর। এরপরে বিজ্ঞান ইউনিট অর্থাৎ তোমরা যারা ক ইউনিটে পরীক্ষা দিবা, তাদের হচ্ছে 12 ডিসেম্বর। কলা, আইন, সামাজিক বিজ্ঞান অর্থাৎ আমাদের খ ইউনিট, যেটাকে মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট নামে চিনি, এটা হচ্ছে 19 ডিসেম্বর। সুতরাং তুমি যে আজকে থেকে হিসাব করো, তুমি কিন্তু ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এনাফ সময় পাচ্ছ, মানে প্রস্তুতি নেওয়ার। বুঝতে পারছো? এরপরে চারুকলা ইউনিটের পরীক্ষা 22 ডিসেম্বর এবং ব্যবসা শাখা ইউনিট হচ্ছে 26 ডিসেম্বর। সবচেয়ে বেশি সময় পাচ্ছে হচ্ছে কমার্সের শিক্ষার্থীরা, সবচেয়ে বেশি সময় পাচ্ছে হচ্ছে কমার্সের শিক্ষার্থীরা। এরপরে আমরা যদি দেখার চেষ্টা করি সময়, পরীক্ষার সময় আইবি ইউনিটের হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা। এরপরে হচ্ছে অন্যান্য সকল ইউনিটের পরীক্ষা হচ্ছে 11টা থেকে 12টা 30 পর্যন্ত। পরীক্ষা হবে কিন্তু আমাদের 1 ঘন্টা 30 মিনিট, এবং এই 1 ঘন্টা 30 মিনিটে কিন্তু তোমাকে ফিক্স করে দিবে তোমার আপকামিং জীবনটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাটবে নাকি অন্য কোনো ইউনিভার্সিটিতে কাটবে। ওকে, এরপরে দেখি চারুকলা আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য 3টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কয়েকটা আমাদের কেন্দ্রে। এখানে ঢাকা আছে, ঢাকার মধ্যে কয়েকটা কেন্দ্রে আমাদের পরীক্ষা হয়ে থাকে। এরপরে হচ্ছে রাজশাহী, চিটাগাং, বরিশাল, খুলনা। এখানে ঢাকা ইউনিভার্সিটি যদি আমি বলে দেই, এখন ঢাকা ইউনিভার্সিটিতে যে ব্যাপারটা হয়, তোমরা যখন পরীক্ষা দিতে আসো, তোমাদেরকে একদম ফার্স্ট অফ অল একটা কথা বলে দিচ্ছি, পরীক্ষা দেওয়ার আগে একটা দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা ঘুরে যাও। না হলে যে বিষয়টা মানে আমরা লক্ষ্য করি প্রত্যেক বছর, শিক্ষার্থীরা পরীক্ষার দিন এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিট কোথায়, মানে কোন অনুষদ কোথায়, কোন বিল্ডিং কোথায়, এটা কিন্তু আসলে খুঁজতে পারে না। তুমি যখন একবার এসে ক্যাম্পাসটা দেখে যাবা, তুমি নিজেকে মোটিভেটেডও করতে পারবা এবং তোমার সব কিছু একটা চেনা জানা থেকে গেল। যারা ঢাকায় পরীক্ষা দেওয়ার প্ল্যান করতেছো, রংপুরে হচ্ছে বেগম রোকেয়াতে পরীক্ষা হবে। এই কয়েকটা আমরা কিন্তু ইউনিভার্সিটির নাম এখানে উল্লেখ করে দিছি, কোথায় কোথায় তুমি পরীক্ষা দিতে পারবা, ভর্তি পরীক্ষা। এরপরে কলা ব্যবসা শাখা ইউনিটের জন্য আমাদের এমসিকিউ 60 এবং লিখিত হচ্ছে 40, এবং তোমাকে কিন্তু এখানে সেগমেন্ট ওয়াইজ আলাদা আলাদা পাস করতে হবে। এমসিকিউতে আলাদা পাস, রিটেনে আলাদা পাস, আবার এমসিকিউ এর টোটাল নাম্বারের উপর আলাদা পাস আছে, রিটেনের টোটাল নাম্বারের উপর আলাদা পাস আছে। আমরা এগুলো নিয়ে একটু পরে কথা বলবো। চারুকলা ইউনিটে হচ্ছে 40 নম্বর এমসিকিউ, আর অঙ্কন ড্রয়িং আছে হচ্ছে 60 নম্বর। অর্থাৎ তোমরা যারা চারুকলা অনুষদ নিয়ে চিন্তা করছো, তাদের জন্য কিন্তু ভাই ড্রয়িংটা অনেক বড় ফ্যাক্টর, তাদের জন্য কিন্তু ড্রয়িংটা অনেক বড় ফ্যাক্টর। এরপরে আইবি এর জন্য এমসিকিউ হচ্ছে 70, বর্ণনামূলক আছে হচ্ছে এখানে 30। আইবি এর পরীক্ষা হচ্ছে টোটাল এখানে 100 নম্বর। এরপরে সাধারণ জ্ঞান এমসিকিউ হচ্ছে সাধারণ যে ইউনিটটা আছে, এখানে এমসিকিউ 45, লিখিত 45 মিনিট সময় পাবা তুমি। এখন ফ্যাক্টরটা হচ্ছে তুমি 60 এমসিকিউ উত্তর করার জন্য তুমি কয় মিনিট টাইম পাচ্ছ ভাই? 45 মিনিট। তার মানে একটা এমসিকিউ এর জন্য কিন্তু তুমি 1 মিনিটের থেকে কম সময় পাচ্ছ। এরপরে তুমি যখন চারুকলা ইউনিটের দিকে যাবা, এখানে এমসিকিউ এর সময় পাবা হচ্ছে 30 মিনিট। এখন চারুকলাতে কি ছিল দেখো তো, চারুকলা হচ্ছে এমসিকিউ 40টা ছিল, সেখানে সময় পাবা 30 মিনিট। এরপরে হচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি, অঙ্কন হচ্ছে 60 মিনিট। আইবি এর জন্য এমসিকিউ কিন্তু আবার 90 মিনিট। এমসিকিউ কয় মিনিট? 90 মিনিট। এবং আইবিএতে এমসিকিউ এর প্রশ্ন 70টা। তার মানে এই কোয়েশ্চেনের লেভেলটা কি হতে পারে একটু চিন্তা করো। সুতরাং তোমার যখন এমসিকিউ এর টাইম মানে সংখ্যা থেকে টাইম বেশি দিছে, সুতরাং এটাতে কিন্তু অবশ্যই এর পিছনে একটা কারণ আছে। প্রশ্নগুলো অনেক ডিপ হয় এবং অনেক বড় বড় কোয়েশ্চেন হয়,
অনেক কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে, সুতরাং এই জন্য একটু এখানে টাইম বাড়িয়ে দেওয়া আছে এবং এখানে বর্ণনামূলক আছে টোটাল 30 মিনিট। এরপরে দেখি মূল্যায়ন পদ্ধতি, টোটাল 120 নম্বরের ভাই পরীক্ষা হবে। এখন এই 120-এর মধ্যে তোমার 100 হবে আমাদের হচ্ছে ইন হলরুম, আর 20 নাম্বার তোমার এসএসসি এবং এইচএসসি জিপি এর উপর, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা তুমি দিবা আর 20 নম্বর তোমার আগেই কালেক্ট করা হয়ে গেছে, তুমি এসএসসি এবং এইচএসসিতে যে রেজাল্ট করবা। এবার এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করতেছি, মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 2021 থেকে 24 সালের মধ্যে। মাইন্ডেড, মনে করো তুমি 2021-এ এসএসসি পরীক্ষা দিতে পারো, তুমি 2022-এ দিতে পারো, 2023-এ দিতে পারো, 2024-এ দিতে পারো, নো ম্যাটার্স, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তোমাকে এইচএসসি পরীক্ষা দিতে হবে অবশ্যই 2026 সালে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম 9, প্রত্যেক বছর কিন্তু একটা গান বাজনা ওঠে যে সেকেন্ড টাইম আসবে কিনা, সেকেন্ড টাইম আসবে কিনা, সেকেন্ড টাইম ভাই আসে নাই। বাস্তবতা হচ্ছে সেকেন্ড টাইম আসে নাই। এক্ষেত্রে আমরা কি বলছি, তুমি এসএসসি কয়েকটা সালে দিতে পারো, 21, 22, 23, 24, বাট এইচএসসি পরীক্ষা তুমি শুধুমাত্র 26 ব্যাচেরই হতে হবে। এর পরবর্তীতে দেখি বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরা যারা, তাদের ভর্তির জন্য যোগ্যতা কি ছিল। তোমাকে অবশ্যই এইচএসসিতে সায়েন্স থেকে পড়াশোনা করতে হবে। এইচএসসিতে কি থেকে পড়বা? সায়েন্স থেকে। জিপিএ যোগফল ন্যূনতম 8, ন্যূনতম হচ্ছে 8, পৃথকভাবে 3.50। এই জিনিসটা তোমরা অনেকেই বুঝো না, পৃথকভাবে 3.50। মনে করো আমি এসএসসিতে ধরলাম, আমি এসএসসিতে হচ্ছে 5.00 পেয়েছি, এখন এইচএসসিতে আমি 3.00 পাইছি, 3.00, তাহলে টোটাল তো 8.00 হচ্ছে, কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না। আমার কথা কি বুঝতে পারছো? তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা না ভাই। তুমি এখানে 5 পাইলা, এখানে 3 পাইলা, 8 তোমার হইলো, কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না। অবশ্যই এই যে প্রত্যেকটাতে 3.5-এর উপরে থাকতে হবে, ন্যূনতম তোমাকে 3.5 রেখে তুমি 8 মিল করতে হবে। এরপরে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। এক্ষেত্রে যে সেগমেন্টটা ছিল আমাদের, এখানে পৃথক ন্যূনতম হচ্ছে 7.5, দুইটার যোগফল, কিন্তু পৃথকভাবে তোমাকে 3 পয়েন্টের নিচে পাওয়া যাবে না। এখন আমাকে তুমি বলতে পারো ভাই, আমি মনে করো আবার যদি বলার চেষ্টা করি, এসএসসিতে তুমি 5.00 পাইছো, এইচএসসিতে তুমি মনে করো 2.50 পাইছো, তাও কিন্তু 7.5 হচ্ছে, কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না। কেন পারবা না? কারণ তোমার ন্যূনতম যেটা ছিল রিকোয়ারমেন্ট, এখান থেকে তুমি নিচে চলে গেছো। এরপরে দেখি কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের যোগ্যতা, এখানে 7.5 লাগবে এবং পৃথকভাবে লাগবে 3, যেটা আমি বলে দিছি যে সিকোয়েন্সটা, যখন পৃথকভাবে বলবে ওর নিচে আসা যাবে না, ওর উপরে তুমি পাইতে পারো। আমার কথা কি বুঝতে পারছো ভাই? এরপরে বিজ্ঞান বিভাগের জন্য খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে এবং বাণিজ্য বিভাগের জন্য খুব সুন্দরভাবে এখানে লিখে দেওয়া আছে। ওকে, এর পরবর্তীতে যদি আমরা দেখার চেষ্টা করি কি ছিল, এগুলা আমরা আগেই দেখে ফেলছি। চারুকলা ইউনিটের জন্য ন্যূনতম সবচেয়ে কম রিকোয়ারমেন্ট কিন্তু চারুকলা ইউনিটের জন্য। তোমার মনে করো এখন একটা ব্যাপার হতে পারে, ভাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাই, কিন্তু আমার আর কোনো ইউনিটে আমার শর্ত পূরণ হচ্ছে না, আমি কি করতে পারবো? আমি কিন্তু চারুকলা ইউনিটে পরীক্ষা দিতে পারবো। এখানে ন্যূনতম হচ্ছে 6.5 এবং পৃথকভাবে 3 থাকলেই হচ্ছে। তার মানে তুমি একটাতে 3 আর একটাতে যদি 3.5 পেয়ে যাও, কোনো সমস্যা নাই, তুমি চারুকলায় পরীক্ষা দিতে পারবা। এম আই ক্লিয়ার? এর পরবর্তীতে দেখি খ ইউনিট, অর্থাৎ কলা অনুষদের যে অন্তর্ভুক্ত সাবজেক্টগুলো আছে, এখানে কিন্তু কয়েকটা ফ্যাক্টর আছে, কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান, এখানে কিন্তু ডিফারেন্স আছে ভাই। তোমার কলা ইউনিটে তুমি কলা অনুষদে যে সাবজেক্ট পাবা, বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি ভাষা ও সাহিত্য, উর্দু, সংস্কৃত, পালি, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস, এটা কিন্তু দুইটা আলাদা ডিপার্টমেন্ট। ওকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, ভাষাবিজ্ঞান, সঙ্গীত, বিশ্বধর্ম ও সংস্কৃতি এবং নৃত্যকলা, এগুলো হচ্ছে আমাদের পিওর আর্টসের সাবজেক্ট, যেটাকে আমরা কলা অনুষদ বলে থাকি। কি বলে থাকি ভাই? কলা অনুষদ, পিওর আর্টসের সাবজেক্ট। এরপরে দেখো সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত এই সামাজিক বিজ্ঞান, যেটাকে আমরা বলি সোশ্যাল সায়েন্স ইউনিট, সোশ্যাল সায়েন্স। ওকে, এই সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তোমার যেগুলো আর কি খুবই লোভনীয় সাবজেক্ট বর্তমান মার্কেটে, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, সোসিওলজি, এরপরে হচ্ছে জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, এরপরে হচ্ছে আমাদের লোক প্রশাসন আছে, অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান, পপুলেশন সায়েন্সেস,
পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি, ক্রিমিনোলজি। খুবই ভাই এই বর্তমান আপকামিং সময়গুলোতে এই সাবজেক্টগুলোর ডিমান্ড কিন্তু অনেক বাড়তেছে। এরপরে হচ্ছে কমিউনিকেশন ডিসঅর্ডার্স, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস এবং জাপানিজ স্টাডিজ। তুমি একটা জিনিস চিন্তা করো, জাপানিজ স্টাডিজ বাংলাদেশে হয়তো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ায় না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজের অনেক শিক্ষার্থী আছে যারা গ্রাজুয়েট হওয়া মাত্র অথবা হওয়ার পূর্বেই তারা কিন্তু একটা জব ম্যানেজ করে ফেলতে পারতেছে। এবং এখান থেকে তোমার জাপানের যে রাষ্ট্রদূত দেখবা প্রায় তোমার ডিপার্টমেন্টে চলে আসতেছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু বর্তমানে খুবই লোভনীয়। তোমরা যারা সায়েন্সে আসো হয়তো মনে করতেছো তোমার সায়েন্সের প্রিপারেশনটা ওইরকম ছিল না, এইচএসসির বেসিক তোমার দুর্বল, তাদের জন্য কিন্তু বিভাগ চেঞ্জ করে এই টপ নোট সাবজেক্টগুলোতে পড়ার সুযোগ থাকছে। এরপরে দেখি কোথায় ছিলাম, অন্যান্য অনুষদগুলো। এরপরে আইন অনুষদ আছে কিন্তু এখানে আমাদের বি ইউনিটের আন্ডারেই, এগুলো কিন্তু সব বি ইউনিট বা খ ইউনিটের আন্ডারেই। সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট আছে, স্বাস্থ্য অর্থনীতি আছে, হেলথ ইকোনমিক্স যেটাকে আমরা বলি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আছে, এডুকেশন অ্যান্ড রিসার্চ। এরপরে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ। সুতরাং এই কয়েকটাও কিন্তু আমার খ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে হয়ে যাচ্ছে। তার মানে খ ইউনিটে এখানে যা ছিল, এরপরে এখানে যা আছে, এই পেজে যা আছে, এগুলো সব হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট দিয়ে চান্স পেলে তুমি এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবে। এরপরে দেখো আধুনিক ভাষা ইনস্টিটিউট কিন্তু এখানে আছে, যেমন বিএ অনার্স ইংলিশ ফর স্পিকার্স অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ইসোল বলে থাকি। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার আছে, এফএলসি চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, সিএলসি জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। ধীরে ধীরে কিন্তু এই সাবজেক্টগুলোরও ডিমান্ড অনেক বাড়তেছে, এই সাবজেক্টগুলোরও ডিমান্ড কিন্তু অনেক বাড়তেছে। এখন ফ্যাক্টরটা হচ্ছে আমরা মানবন্টনে চলে আসবো। এমসিকিউ পরীক্ষার মানবন্টনে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, 45 মিনিটে তোমার 60টা এমসিকিউ দেখাতে হবে। বাংলা অথবা ইলেকটিভ ইংলিশ, জেনারেল ইংলিশ এবং সাধারণ জ্ঞান। ইলেকটিভ ইংলিশ কারা, যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছো তারা তো ভাই আমাদের কারিকুলামে পড়ো নাই, তাদের জন্য কিন্তু এটা। বাংলা এবং ইংরেজির টোটাল প্রশ্ন হচ্ছে 30টা, আর শুধু জিকেতেই এমসিকিউ কিন্তু 30টা। এখন এই জিকে সেগমেন্টে তোমার বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং রিসেন্ট আইটেম থেকে প্রশ্ন হয়ে থাকে। এই টোটাল প্রশ্ন হচ্ছে 60টা এবং লিখিত পরীক্ষার আছে 45 মিনিট সময় এবং মার্ক হচ্ছে 40, যেখানে বাংলা 40 এবং ইংলিশ 40। এখন বাংলা 20 ইংলিশ 20, টোটাল 40, টাইম পাওয়া 45 মিনিট। আমরা ইন ডিটেলসে বলে দিব, পড়াই দিব, সাজেশন দিব, কোনো সমস্যা নাই। কি কি পড়বা, পরীক্ষায় চান্স পাওয়ার জন্য সব ওভারঅল গাইডলাইন এখান থেকে তোমরা পাবে ইনশাল্লাহ। তাহলে এই টোটাল 40 আর হচ্ছে এমসিকিউ 60, কত গেল 100। এমসিকিউ হচ্ছে 60 আর রিটেন হচ্ছে 40, আর আমার রেজাল্টে যে 20 মার্ক ছিল, এই টোটাল হচ্ছে 120 মার্কের পরীক্ষা। এই 120-এর মধ্যে তোমরা যারা 120-এর মধ্যে তোমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে 120-এর মধ্যে তোমরা যারা 73 থেকে 75 নাম্বার পাবা, তারা ঢাবিতে টিকবে ইনশাল্লাহ, তারা ঢাবি আন ইনশাল্লাহ। 120-এ ভাই এটা কিন্তু মেজর কোনো ইস্যু না। 120-এ 73 থেকে 75 শুনতে খুব সহজ লাগতেছে, আবার এতটাও সহজ না। যদি এতটা সহজ হইতো তাহলে প্রত্যেক বছর 90 থেকে 92% শিক্ষার্থী কিন্তু ফেল করতো না। তাহলে আমরা এর পরবর্তীতে দেখি আসন কয়টা আছে। মোট আসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে এবার 2934টা। এর মধ্যে মানবিকের আছে 1707, বিজ্ঞানের 944 এবং ব্যবসা শিক্ষার হচ্ছে 283। অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান থেকে বিভাগ পরিবর্তন করে খ ইউনিটে দিবা তাদের জন্য আসন এটা, কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে খ ইউনিটে দিবা তাদের জন্য আসন এটা, মানবিক থেকে আর্টসে পড়ছো মানবিকেই দিবা তাদের জন্য আসন এটা। এম আই ক্লিয়ার? না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্ট কিন্তু আমাদের এবার, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় তুমি কিভাবে পাশ করবা। অর্থাৎ তুমি এসএসসি এবং এইচএসসির রিকোয়ারমেন্ট দিয়ে ভর্তি পরীক্ষায় বসলেই তো চান্স পেতে যাচ্ছ না। চান্স পাওয়ার জন্য তোমাকে কয়েকটা সেগমেন্ট মাথায় রাখতে হবে। প্রথমে মোট নাম্বারের ওপর পাশ করতে হবে, যেখানে 40 পাইতে হবে মিনিমাম। মোট নাম্বার অর্থাৎ তুমি যে 100 নাম্বারের পরীক্ষা দিবা, এখানে মিনিমাম 40 পাইতে হবে। তার মধ্যে এখন এই 40 নাম্বার যদি তুমি না পাও তাহলে তোমাকে ভর্তির অযোগ্য বলে বিবেচিত করা হবে। একই সাথে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী এমসিকিউ অংশে উত্তীর্ণ হতে হলে বাংলায় ন্যূনতম 5, কতর মধ্যে জানো? 15-র মধ্যে বাংলায় ন্যূনতম 5 পাইতে হবে।
ইংলিশে ন্যূনতম 5, সেটাও 15-র মধ্যে, এবং সাধারণ জ্ঞানে ন্যূনতম 10 নম্বর লাগবে, সেটা হচ্ছে 30-এর মধ্যে। তাহলে বাংলা ইংরেজি হচ্ছে 15-র মধ্যে পাস করে সাধারণ জ্ঞান 30-এর মধ্যে 10 পাইতে হবে ন্যূনতম, কম, এবং সর্বমোট টোটাল হবে 24। এখন ফ্যাক্টরটা হচ্ছে আমি তোমাকে বলে দিই একটু। দেখো ভাইয়া, তুমি মনে করো বাংলায় 5 পাইলা, ইংরেজিতে 5 পাইলা, জিকেতে 10 পাইলা, টোটাল কত হইলো? 20। তুমি পাস করো নাই, কিন্তু তুমি ফেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারে না অনেক শিক্ষার্থী। আবার বলে দিচ্ছি, বাংলায় তুমি 15-র মধ্যে 5 পাইলে পাস, আমার আগের রিকোয়ারমেন্টে বলছে। ইংরেজিতে 15-র মধ্যে 5 পাইলে পাস, জিকেতে 30-এর মধ্যে 10 পাইলে পাস। তাহলে এই তিনটা মোট করলে কিন্তু হচ্ছে 20, কিন্তু তুমি তো 20 পাইলেও পাস করতেছো না। এই যে কমপক্ষে 24 নাম্বার লাগবে, অর্থাৎ এই তিনটা মিলে কমপক্ষে কত লাগবে আবার পাস করতে? এমসিকিউ অংশে 24 আউট অফ 60। কতর মধ্যে? 60-এর মধ্যে। তার মানে তুমি মনে করো 24 ক্রস করে ফেলছো, কিন্তু বাংলায় 4 পেয়ে গেছো, ইংরেজিতে 8 পাইছো, কত হইলো? 12, জিকেতে 20 পাইছো, তাহলে 12 আর 20 32 পাইছো, কিন্তু তুমি তারপরেও ফেল যদি বাংলায় মিনিমাম তুমি পাস না পাও। মাইন্ডেড, খুবই কিন্তু সেগমেন্টগুলো মাথায় রাখতে হবে। তাও তোমরা অনেকে ভাবো ভাই আমি জিকেতে ভালো, ইংরেজিতে ভালো না, ইংরেজি পড়বো না, সুযোগ নাই। বাংলায় ভালো, জিকেতে খারাপ, জিকে পড়বো না, সুযোগ নেই ভাই। তোমাকে আলাদা আলাদা করে পাস করে আবার মেইন রিকোয়ারমেন্টটাও কিন্তু ফুলফিল করতে হবে। এরপরে দেখো, এমসিকিউ অংশ উত্তীর্ণদের মধ্যে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের নির্ধারিত আসন সংখ্যার সর্বোচ্চ 5 গুণ শিক্ষার্থীর লিখিত অংশের উত্তরপত্র মূল্যায়ন করা হবে। ও ভাই, এই রিকোয়ারমেন্টটা সবচেয়ে কঠিন এবং শিক্ষার্থীরা বোঝে না। কেন? আমি তোমাদেরকে বললাম, তুমি ইন টোটালি রিকোয়ারমেন্ট সাবজেক্ট ওয়াইজ ফুলফিল করে 24 পাইলে পাস করতেছো, তারপরেও তোমার যে লিখিত খাতা দেখা হবে কি না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখন আমি ধরে নিলাম এই 24 হচ্ছে তোমার পাস মার্ক, কিন্তু প্রথম 5000 মানে 5 গুণ শিক্ষার্থী, মানে এই আসন সংখ্যা সর্বোচ্চ 5 গুণ। আসন সংখ্যা কত ছিল আমাদের, তোমাদের মনে আছে? 2900। এখন অর্থাৎ যদি 15,000 খাতা কাটে রিটেন, এই 15,000 খাতার মধ্যে তোমাকে ঢুকতে হবে। এখন 15,000-এর মধ্যে ঢুকতে গেলে তুমি মনে করো তোমার রিকোয়ারমেন্ট এখানে 24 ছিল, কিন্তু 32-এ এসে 15,000 শেষ হয়ে গেছে, তুমি 28 পেলেও কিন্তু তোমার খাতা কাটতেছে না। বোঝার চেষ্টা করো একটু। আমি তোমাকে এতক্ষণ বলছি ভাই, আমি তোমাকে এতক্ষণ বলছি আবার চলে যাবে না তো? আচ্ছা, আমি তোমাকে এতক্ষণ বলছি তুমি 24 পাইলে পাস করবা, কিন্তু 32-এ এসে প্রথম 15,000 ধরো শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি আর পাস করতেছো না। পাস করলেও তোমার খাতাটা কাটতেছে না ভাই। এমসিকিউ পাস করে গেছো, কিন্তু তোমার রিটেন খাতা কিন্তু কাটতেছে না। তাহলে এই 15,000 বা 10,000 খাতা যদি কাটে, তোমার যেটা সেফ জোন থাকবে, আমি তোমাকে বলবো এমসিকিউ পার্টে তোমার অবশ্যই নাম্বার তোলা উচিত 35, মানে 35+, অ্যাটলিস্ট এটা 38 প্লাস হলে একদম সেফ জোন। আমি তোমাকে বলছি প্রথমে 20 পাইলে পাস করতেছো, 5 5 10 আর 10 20, সেটা পাস হয় নাই, পাইতে হবে 24 পাইলেও তোমার রিটেন খাতা কাটবে না, কারণ তোমার প্রথম ওই 15,000 বা 12,000-এর রিকোয়ারমেন্টে আসতে গেলে তুমি দেখবা এই 35 বা 32-এর মধ্যে তোমার ওই 15,000 স্টুডেন্ট আমরা পেয়ে গেছি, তাহলে তো তুমি 31 পাইলেও তোমার খাতাটা কিন্তু আর কাটবে না। বোঝার চেষ্টা করিও। এরপরে দেখো, পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার অংশে ন্যূনতম 11 নম্বর পেতে হবে। এর মধ্যে বাংলায় মিনিমাম পাস, জেনারেল ইংলিশে মিনিমাম পাস। এখন এখানে আরেকটা দেখো ঝামেলা করে রাখছে, রিটেন হচ্ছে টোটাল 20 করে, 20-এর মধ্যে কত পাবা? 5 পাবা আউট অফ 20-এর মধ্যে 5। আবার 5 5 তো 10 হয়, কিন্তু 10 পাইলে আবার পাস করবে না, পাইতে হবে 11। একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা তার সারা জীবন সকল কিছুর থেকে অনেক বেশি কঠিন হয়ে যায়। দেখো প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু একটা করে প্যাচ লাগাই দিয়ে রাখছে। এরপরে দেখো, বিশেষভাবে উল্লেখ্য যে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা উভয় পরীক্ষা মিলিয়ে সর্বমোট আবার 40 পাইতে হবে। কত ফাইজলামি করে রাখছে কিন্তু ভাই এখানে। এখন ফ্যাক্টরটা হচ্ছে তুমি যদি চান্স পাইতে চাও,
মানে যারা চান্স পাবে, যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় লাগবেই লাগবে, তারা আমাদের সাথে একটা চ্যালেঞ্জ গ্রহণ করো। ভাই আমি এই পাস ফেলের নাম্বারের মধ্যে যাবই না, আমি A to Z এমনভাবে পড়াশোনা করব আমি যাতে এমসিকিউ অংশে মিনিমাম 40 পাই, রিটেন অংশে মিনিমাম আমি 25 পাই। এখানে যদি আমি 65 পাই, আমার রেজাল্টে যদি 20 থাকে আমি 85 পাবো, আমি টপ করব। রিস্ক নাও ভাই, এটা রিস্ক নাও। তোমরা যারা যারা মনে করতেছো যে আমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব, কমেন্ট সেকশনে একটু ভাইয়াদেরকে জানিয়ে দাও। ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমার সাথেই দেখা হবে। পরবর্তী অবস্থায় দেখি আমরা কি ছিল। ক্ষয় ইউনিট এই যে যা বলছি এখানে তাই আছে, একদম স্টেপ বাই স্টেপ আমি এতক্ষণ যা বলেছি। এবং রিমাইন্ডার, তোমাদের জন্য একটা রিমাইন্ডার দিচ্ছি, অনলি 10.07% পাস্ট ডিউ বি ইউনিট অ্যাডমিশন 2023-24। প্রত্যেকটাতে দেখো 10 থেকে 12%-এর বেশি কিন্তু পাস কোনোবার করে না। সুতরাং তুমি যেটাকে মনে করতেছো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সারাদিন মারামারি, রাজনীতি, এটা ওটা, কিন্তু ভাই এখানে ভর্তি হতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে। 10% মানে প্রতি 100 জনে 90 জন শিক্ষার্থী পাস মার্কই তুলতে পারে নাই। চান্স পাওয়া এখনো অনেক পরের আলাপ। পরবর্তীতে আসি কি ছিল। এখন মেধা তালিকা আসলে কিভাবে তৈরি করা হয়। শিক্ষার্থীদের মোট 100 নম্বরের পরীক্ষা দিতে হয়, এটা তুমি জানো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা এসএসসি এবং এইচএসসির তোমার যে জিপিএ, ধরো তুমি পেয়েছো হচ্ছে 4.00 দুইটাতে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 4 2 8, 4 2 8, 4 2 8, 4 2 8, তাহলে তুমি পাবা 16 নাম্বার। কত পাবা? 16 আউট অফ 20। বুঝাইতে পারছি? একটাতে মনে করো 4.50 আর একটাতে তুমি 5.00 পাইছো, তাহলে এটাকে 2 দিয়ে গুণ দাও, এটাকে 2 দিয়ে গুণ দাও, তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, তুমি পাবা 19 নাম্বার আউট অফ 20। রিমাইন্ডার। এবং এই জিনিসটা মাথায় রাখবা, তোমরা যারা রেজাল্ট খারাপ করছো, মনে করো আগে রিকোয়ারমেন্ট আছে, মানে তুমি পরীক্ষা দিতে পারবা কিন্তু রেজাল্ট অত মন মতো না, তারা এইভাবে গুণ করে তুমি আসলে রেজাল্টের উপর কত নাম্বার পাচ্ছ সেটা বের করতে পারবা। এবং রেজাল্ট যদি খারাপ থাকে তোমাকে কিন্তু 2টা এমসিকিউ বেশি দেখাইতে হবে, ভালো করতে হবে। প্রিপারেশনটা ওইভাবে শুরু করো। এরপরে দেখো চূড়ান্ত মেধা তালিকা, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের জিপিএ থেকে প্রাপ্ত নাম্বার যোগ করে মোট হচ্ছে 120 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়। বুঝতে পারছো? এখানে সেফ জোন হচ্ছে যারা গত বছর বা প্রিভিয়াস ইয়ার্সগুলোতে চান্স পেয়েছে। আমি তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট পরিসংখ্যান যদি বলার চেষ্টা করি, যারা প্রিভিয়াস ইয়ার্সগুলোতে চান্স পেয়েছে তাদের জন্য অবশ্যই একটু মাথায় রাখতে হবে ভাই, তোমাকে চান্স পাওয়ার জন্য কিন্তু এত রিকোয়ারমেন্টের মধ্যে যাওয়া যাবে না। তুমি যে কাজটা করবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এমসিকিউ যে 60 নাম্বার আছে, তোমার টার্গেট থাকবে এখানে অ্যাটলিস্ট 38, খুব বেশি না এটা কিন্তু 38। রিটেনের মধ্যে তোমার টার্গেট থাকবে অ্যাটলিস্ট 20, কত হচ্ছে 38 আর 20 হচ্ছে 58। রেজাল্টে যে 20 আছে, তোমার যদি এখানে 19ও থাকে বা 18ও থাকে, ধরো 19 থাকলে 20 থাকলে হচ্ছে 78, 19 থাকলে 77, 18 থাকলে হচ্ছে 76, এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এনাফ ইনশাল্লাহ। বাট তুমি এতদিন কি পড়াশোনা করছো এটা আমি জানি না, বাট আজকে থেকে রিফাত একাডেমির সাথে তোমার যে যাত্রা শুরু হতে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সমস্ত গাইডলাইন এবং যে কোনো সমস্যার জন্য আমাদেরকে জানাতে পারো। যারা আপকামিং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাও, তুমি একটা জিনিস মনে রেখো, প্রত্যেক বছর প্রতি 100 জনের 90 জন যখন পাস মার্ক তুলতে পারে না, এরাই কিন্তু পরবর্তী বছরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গালি দিবে, কারণ ওই এখানে ফেল করে গেছে। এখন তুমি এই পরবর্তী বছরে গালি দিবা না এখানকার একজন শিক্ষার্থী হিসেবে আসবা, ডিসিশন ইজ ইয়ার্স। তুমি যখন এত এত রিকোয়ারমেন্টের মধ্যে চলে যাচ্ছ, তুমি কিন্তু আসলে একটা না একটা রিকোয়ারমেন্টের ফাঁকে পড়ে যাবা। সুতরাং তোমার টার্গেট থাকবে আমি এমসিকিউতে 60-এ 40 পাবো, রিটেনে 40-এর মধ্যে 25 পাবো, আমি সেফ জোনে থেকে চান্স পাবো ইনশাল্লাহ। কি ভাইয়া পারা যাবে না? যদি এই অদম্য শক্তিটা তোমার মাঝে থাকে তুমিই পারবে ইনশাল্লাহ। এবং এই বিশ্বাসটা রাখতে হবে। তোমার বেশি না ভাই, তুমি আজকে থেকে অন এভারেজ তুমি যদি মনে করো 8টা ঘন্টা করে টেবিলে থাকতে পারো, বেশি না 8 ঘন্টা, খুব বেশি না 24 ঘন্টা সময়, তার দিনের 3 ভাগের 1 ভাগ তুমি পারবা না ভাই? যদি পারো তুমিও চান্স পাবা ইনশাল্লাহ। এবং পরবর্তী বছরে এই ট্যাগলাইনটা তোমার সাথে
লেগে যাবে। দীর্ঘ সময় পড়ালেখা করেছো, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি এসএসসি কই থেকে দিছো, ইন্টারমিডিয়েট কই থেকে দিছো, অথবা তোমার ক্লাস 5-এর পিএসসি পরীক্ষা কই থেকে দিছো। বাট তুমি গ্রাজুয়েশন কই থেকে আসলে করতেছো, এটা কিন্তু তোমার ইহকালীন জীবনে দরকার আছে। সুতরাং আমি জানি তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী যারা আজকে আমার ভিডিও দেখতেছো, পরবর্তী বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো এক চায়ের আড্ডায় আমাদের দেখা হবে। সেই পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও। যে কোনো কিছু প্রয়োজন থাকলে আমাদের রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা জানাতে পারো। পরবর্তী কি ধরনের ভিডিও তোমার প্রয়োজন জানাও। তোমাদের সজীব ভাইয়া আছি তোমাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।